হে হাসান, জলদি পোস্ট রেডি করো, এখনই আমাদেরকে বের হইতে হইব। স্যার এখন কোথায় বের হইবেন? জানি না হাসান, মাথার উপর নানান রকম প্রেশার উঠে আছে। কি যে করমু, কোনো কিছুই কুল কিনারা পাইতেছি না। যেমনি করে হোক পলাশে 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হইব আমাদের। আর একটা টিম পাঠাইবা শফিক বাপ্পি ওদেরকে গ্রেপ্তার করার জন্য। কোনো রকম কোনো তদারকি চলবো না। যদি চাকরি বাঁচাইতে চাও তাহলে যেভাবে হোক 48 ঘন্টার ভিতরে পলাশ সহ শফিক এবং বাপ্পিকে আমাদেরকে গ্রেপ্তার করতে হইব। তাছাড়া বিকল্প কোনো রাস্তা আর আমাদের সামনে খোলা নাই। তাই যত জলদি সম্ভব তাড়াতাড়ি ফোর্স রেডি করো, এখনই আমাদেরকে মাঠে নামতে হইব। আর দেরি করা কোনোভাবেই যাইব না। তা না হয় ফোর্স রেডি করলাম, কিন্তু শফিক আর বাপ্পি ওরা তো দলীয় লোক, সরকার দলের লোক। ওদেরকে যে গ্রেপ্তার করতে চাইতেছেন, কোনো রকম কোনো প্রমাণ ছাড়া ওদেরকে কি কইরা গ্রেপ্তার করবেন? তখন তো আবার কেন্দ্র থেকে উল্টো আরেক চাপ আইসা ঘাড়ে পড়ব। শফিক আর বাপ্পিকে তো প্রমাণ ছাড়া কোনোভাবেই গ্রেপ্তার করা যাইব না। আগে আমরা পলাশকে গ্রেপ্তার করি, তারপর ওর মুখ থেকে যদি ওদের নাম বের করা যায় তখন না হয় ওদেরকে গ্রেপ্তার করা যাইব। এখন কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই কিভাবে ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন স্যার? এতে করে উপর মহল থেকে দেখবেন আরেকটা বাড়তি চাপ আইসা গাড়ে জমবো। দূর মিয়া, উপর মহল থেকে কি হইব না হইব ওইগুলো নিয়ে চিন্তা ভাবনা করার এখন কোনো দরকার নাই। আগে নিজের জীবন বাঁচাও মিয়া। কোবা শামসু যেরকম খেপা আছে না আমাদের উপর, কখন যে কি কইরা বসে তার কোনো ঠিক ঠিকানা নাই। এইদিকে ওনার ছোট ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আর খালি দোয়া করো কোনোভাবে যেন এরা বাইসা যায়, তা না হলে এক একজনেরও হাড় হাড্ডি রাস্তা থাকবো না। কুবা শামসুর নির্দেশ এখন অক্ষরে অক্ষরে পালন করতে হইব। তুমি এত কিছু না চিন্তা ভাবনা কইরা তোমারে আমি যেটা বললাম তাড়াতাড়ি সেইটা করো। এদেরকে আগে গ্রেপ্তার কইরা নিয়ে আসি, পরে বাকিটা দেখা যাইব। কিরে বাপ্পি, এই সর্দার বাবুরে বিশ্বাস করা একটা কি আমাদের ঠিক হইতেছে? যদি এই আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়া পরে আমাদের সাথে 2 নাম্বারি করে, তখন কি আর করা যাইব? এ আন্ডারওয়ার্ল্ডের লোক সবাই তো শামসুর হাতে। যদি এরা আমাদের সাথে এইরকম ভাবে কোনো দুর্নীতি কইরা ফেলায় তখন তো আমসালা দুইটাই যাইব। আর টাকা দিয়া যদি কোনোভাবে এরে দিয়া পলাশে একেবারে শেষ করে দেওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা, তখন আর কোনো ঝামেলাই থাকবে না আমার। এদেরকে দিয়া তো বিশ্বাস নাই, কখন যে এরা কি কইরা বসে সেটা তো বলা বড়ই মুশকিল রে বাপ্পি। বিশ্বাস না করে এখন কি করবেন চাচা? আমাদের হাতে তো আর কোনো অপশন বাকি নাই। এখন আমাদের এইটা একেবারে মাইনায় নিতে হইব, যেহেতু ওই সব বিষয় যাই না গেছে আর ওর কাছে পলাশও আছে। তাই এখন আমাদেরকে ওকেই বিশ্বাস করতে হইব। তাছাড়া আমাদের হাতে দ্বিতীয় আর কোনো অপশন বাকি নাই চাচা। এখন এত চিন্তা ভাবনা না কইরা দেখেন, এর সাথে দেখা কইরা টাকাগুলো দিয়া যদি পলাশে কোনোভাবে
শেষ করে ফেলাইতে পারেন তাহলে সেটাই আমাদের জন্য সবচাইতে ভালো হইব। তাছাড়া শামসুর কানে যদি কোনোভাবে আমাদের তথ্য যায় তখন কিন্তু আমাদের বাঁচা মুশকিল হয়ে যাইব। না, তুই এরকম একটা লোক ভাও করলি রে বাপ্পি, যে অর্ধেক কাজ কইরা আর অর্ধেক বাজায় রাখলো। শামসু যেই সময় মঞ্চে উইটা বক্তব্য দিতে লাগছিল সেই সময় যদি সরাসরি কটকেলটা মারতে পারতো তাহলে আজকে আর এই ঝামেলাটাই হইতো না কোনোভাবেই। শামসু শেষ হয়ে গেলে সব কিছু একেবারে ঠান্ডা হয়ে যাইতো। আর কেন্দ্র থেকে কত বড় পুরস্কার যে আমরা পাইতাম সেটা তোরে বইলা বুঝানো সম্ভব হইতেছে না। শুধুমাত্র এদের বরখেলাপির জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হইল। কিরে বেটা, তুই বোমাটা মারলি সময় মতো মার, তাহলেই তো সব ঝামেলা একেবারে মাটির সাথে মিশা যাইতো। দূর হ, আপনি আর এই বিষয় নিয়ে কোনো কথা বললেন না তো। আপনার কথা শুই না আজকে আমার এই পরিস্থিতি তৈরি হয়েছে। শামসু ঠিকঠাক মতে সব জায়গায় সমাবেশ কইরা যাইতেছে, কোনো জায়গায় জনতা পার্টির কোনো নেতা কর্মী তো শামসুর প্রোগ্রামে কোনো বাধা সৃষ্টি করলো না। আমরা উদয় গলা খাই যাইয়া শামসুর সমাবেশে বাধা সৃষ্টি করতে গেলাম আলগা মাথা বুড়ি দেখাইয়া। আপনি যদি সেই সময় আলগা মাথা বুড়িটা না করতেন তাহলে এখন আর দৌড়ের উপর থাকা যাইতো না। কেন্দ্রের নেতারা দেখেন গা ঠিকই এসি রুমে বসে আছে, আর যত জয় ঝামেলা আমাদেরকে পোষায় লাগতেছে। এখন এত ফাওয়ার আপ পাইরেন না তো। কিরে রবিন, পলাশ কি এখনো গুডাউনেই আছে নাকি? না শালা ওইখান থেকে বাইকে গেল। পরে কিন্তু কোনোভাবেই কোবা শামসুর হাতে পড়তে দেওয়া যাইব না। যদি একবার কোবা শামসু পরে কোনোভাবে খুঁজা পায় আর যদি জানতে পারে যে আমি ওরে জায়গা দিছি আর এই পলাশ আমার লোক, তাহলে কিন্তু শামসু কোনোভাবেই আমাকেও বাঁচতে দিব না। তাই ওরে আমাদের চোখে চোখে রাখাটা এখন খুব জরুরি। কোনোভাবেই যেন ও আমাদের হাত ছাড়া না হয়। আর শফিকের তো এতক্ষণে টাকা নিয়ে এই জায়গায় চলে আসার কথা। কিরে, ওই কি আইব না নাকি? শফিক তো বস এই জায়গায় আসবো টাকা নিয়ে, যে এটা 100% সত্য থাকেন আপনি। ও এই জায়গায় না আইসা কোনো উপায় নাই, জায়গা মতো একেবারে হাত পড়ে গেছে ওর। এখন ওই দেখবেন নিজে থেকেই দৌড়াইয়া চলে আসবো। বাইরে অনেক ঝামেলা হইতেছে তো সেই জন্য মনে হয় আসতে ওদের দেরি হইতেছে। তবে এইখানে যে আসবে এটা 100% শিওর থাকেন। আর বস, পলাশে কি সত্যি সত্যি শেষ করে ফেলাইবেন না ওরে নিয়া অন্য কোনো পরিকল্পনা করার আছে? শফিককে তো কথা দিয়ে দিলেন যে পলাশে একেবারে শেষ করে দিবেন। তা কি চিন্তা ভাবনা করতেছেন? শালার বেটায় পোদ্দানি কইরা যে বড় একটা আকাম করছে, এতে কইরা পরে এখন শেষ না করা ছাড়া আর কোনো অপশন আমার হাতে নাই। শফিক যদি টাকা নাও দেয় তাও পলাশকে আমাদের এখন শেষ করতে হবে। তা না হলে শামসু আমাদেরকে কোনোভাবেই বাঁচতে দিবে না। শামসু যদি জানতে পারে ওরে আমার আয়ত্তে রাখছি তাহলে বুঝতে পারতাছস কি হইব।
পুরো আন্ডারওয়ার্ল্ড শামসুর সাথে সবাই কিভাবে ফোনের ওপর ফোন দিতেছে দেখতেছিস না? পুরা বগুড়া শহর আমার নিয়ন্ত্রণে থাকে, তাই সবাই জানে যে এইখানে কোনো কিছু হইলে আমি সেইটা সবার আগে জানি। হ বস, এই সবাই একেবারে শেষ করে দেওয়াটাই একেবারে উচিত কাজই হইব। বেশ কিছুদিন যাবৎ বগুড়াতে ওই এমন দাপট দেখাইতেছে যে ওর সামনে কেউই নাই, কাউকে গুনতে ছিলই না। ওই পুরো বগুড়া ওর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করতেছিল। ওই আর কিছুদিন এই বেপরোয়াভাবে চলতে থাকলে আপনাকেও টপকায়া যাইতো। কথায় আছে না, বেশি বাড়লে অকালেই জয়রা পড়তে হয়। সেই দশাটা এখন পলাশের হয়েছে। ওরে শেষ করে দেওয়াটাই সবচাইতে ভালো হইব। এখান থেকে টাকা পয়সাগুলো নেওয়ার পর ওরে শেষ করে এমন জায়গায় পুঁতা ফালাইতে হইব যাতে করে কাক পক্ষীতেও কোনোদিন টের না পায়। সেইটাই তো। ওরে এত বড় পাকনামিটা কে করতে বলছিল? আন্ডারওয়ার্ল্ড থেকে বারবার কইরা নিষেধ আসছিল যে শামসুর কোনো প্রোগ্রামে কেউ যেন কোনো রকম ঝামেলা না করে। এত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওর কত বড় কলিজা সরাসরি শামসুর প্রোগ্রামে কটকেল মারে। এর কলিজা অনেক বড় হয়ে গেছিল, তাই অকালে এখন ওরে জয়রা পড়তে হইব। তুই আশেপাশে ভালো কইরা নজর রাখ। পুলিশ কিন্তু এখন পাগলা কুত্তা হয়ে গেছে, সব জায়গায় খুঁজা বেড়াইতেছে পলাশে। এই জায়গায়ও যে কোনো সময় চলে আসতে পারে, তাই শফিকরা আসা আগ পর্যন্ত চারিদিকে ভালো করে নজর রাখ। তোতা আইসিস? হাবিব ভাই, কিন্তু ভালো কোনো সংবাদ তো নিয়ে আসতে পারলাম না হাবিব ভাই। অনেক কয়টা হাসপাতালে কুত্তার মতো দৌড় পায়রা রক্ত খুঁজলাম, কিন্তু কোনো হাসপাতালেই এই গ্রুপের রক্ত রিজার্ভ নাই। ওরা বলতেছে এই রক্ত নাকি খুবই রেয়ার, তাই এটা রিজার্ভ করার মতো রক্ত ওদের কাছে কখনো থাকেই না। যা আসে সেটা অপারেশনের সাথে সাথেই শেষ হয়ে যায়। কি করব এখন হাবিব ভাই? রক্ত তো কোনোভাবেই ম্যানেজই করতে পারলাম না। এই রক্তের জন্য কি এখন গোল্লাদেরকে বাঁচাইতে পারবো না? শামসু ভাইয়ের সাথে কথা বলছিলেন, শামসু ভাই কি কোনো কিছু জানাইছে নাকি? হে পাগলা, টেনশনের কিছু নাই রে তোতা। রক্তের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে। ডাক্তার রক্ত পায়া ভিতরে এখন অপারেশনের ফুল কার্যক্রম শুরু করে দিছে। এখন আর বাহির থেকে রক্তের কোনো প্রয়োজন নাই রে তোতা। তুই কোনো রকম চিন্তা করিস না। কল্যাণ মিজানের কোনো কিছুই হইব না আল্লাহর রহমতে। অপারেশনটা সাকসেসফুল হইতে দে, তাহলেই দেখবি ওরা সুস্থ হইয়া যাইব। এখন এত চিন্তা ভাবনা না কইরা এইখানে ঠান্ডা মাথায় বসেক। ভিতরে গুরু আর মানিক আছে, দেখা যাক বাকিটা কি হয়। এখন অপারেশন চলতেছে অলরেডি। বলেন কি হাবিব ভাই? পুরো ঢাকা শহর তছনছ কইরা রক্ত খুঁজা কোনো জায়গায় এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে পারলাম না। আর এইদিকে এত জলদি আপনারা কোথা থেকে রক্তের যোগান করে ফেলাইলেন হাবিব ভাই? শামসু ভাই কি রক্তের ব্যবস্থা কইরা দিছে নাকি? এত তাড়াতাড়ি এই গ্রুপের রক্ত
কিভাবে আপনারা ম্যানেজ করলেন? আর বলিস না রে তোতা, এই রক্ত তো মানিকের রক্তের গ্রুপের সাথে মিলা গেছিল, কিন্তু এই বলদ চ্যাংরা জীবনে নাকি কখনোই রক্তের গ্রুপই পরীক্ষা করে নাই। সেই জন্য ওই নিজেও জানে না যে ওই ওর পজিটিভ রক্তের গ্রুপের লোক। তাই আমাদের এত প্যারা নিতে হইল। পরে যখন আমি জানতে পারলাম যে ওর রক্তের গ্রুপ কি, সেটা কখনোই পরীক্ষাই করে নাই, তারপর আমি ওরে পাঠাইলাম গ্রুপটা টেস্ট করার জন্য। আর আল্লাহর কি রহমত, সাথে সাথেই ধরা পড়ে গেল যে ওই এই রক্তের গ্রুপেরই লোক। তখন আর দেরি না কইরা ওর থেকেই 2 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। হাই রে কপাল, এই রক্ত নিগা কত রকম কত কিছু হয়ে যাইতেছিল, অথচ টেরার মানিকেরই রক্তের গ্রুপ ও নেগেটিভ, সেটা আমরা কেউই জানি না। কথায় আছে না, বিপদ আসলে তখন আর কারোরই কোনো রকম কোনো হুঁশ থাকে না। সেই দশা আমাদের হয়েছে। কত জায়গায় কত পারাপারি করতেছিলাম রক্তের নিগা, অথচ মানিকই এই রক্তের গ্রুপের লোক। যাই হোক, এখন আল্লাহ আল্লাহ কইরা অপারেশনটা সঠিকভাবে হয়ে গেলেই হাল ছাড়া বাঁচি। সবাই তো ওদেরকে নিয়ে খুবই টেনশনে আছে। সেইটাই, এখন আর আল্লাহরে ডাকা ছাড়া আর কোনো রাস্তা নাই। শামসু, এ বগুড়া শহর বর্তমানে কে নিয়ন্ত্রণ করতেছে রে? আমার জানা মতে তো বগুড়া শহর এখন সর্দার বাবুর নিয়ন্ত্রণে চলতেছে। বেশ কিছুদিন ধরে কেউ না থাকাতে ওই বগুড়া শহর নিয়ন্ত্রণ করে যাইতেছে। আর ওর সাথে তো আমার আগের থেকেই সম্পর্ক ভালো। পোলাটা আমার কথাই সব সময় চলাফেরা করে। ওরে ফোন দিছিলাম এই পলাশকে 48 ঘন্টার ভিতরে ওরে খুঁজে বের করার নির্দেশনা দিছি। দেখা যাক এখন কি করে। ওই যদি পলাশরে আমার সামনে হাজির করতে না পারে, তাহলে ওই বাবুরও অবস্থা আমি খারাপ করে ছাইরা দিমু। মাথা আমার পুরোটাই এখন নষ্ট আছে। কখন যে কি করি নিজেই বলতে পারি না। আন্ডারওয়ার্ল্ড থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও তোর প্রোগ্রামে কটকেল মারে এত বড় কলিজা কি কইরা হইল ওদের? সারা দেশে সমাবেশ করে আসলাম, কোনো জায়গায় কোনো রকম কোনো ঝামেলা হইল না। আর এই তোর নিজ এলাকায় আইসা এত বড় একটা হামলার শিকার হইলি তোরা, এইটা তো কোনোভাবে আমি মাইনা নিতে পারতেছি না। এই পলাশটা কে? ওরে তো দেখার আমার খুব ইচ্ছা হইতেছে রে শামসু। ওর কত বড় সাহস হইল যে ওই তোর প্রোগ্রামে হামলা চালায়। পুরো দেশের আন্ডারওয়ার্ল্ড যে ওখানে আমরা নিজেরা নিয়ন্ত্রণ কইরা যাইতেছি, সেইখানে আমাদের বিরুদ্ধে গেল। সমস্যা নাই ওসমান ভাই, কে এই কাজ করছে অচির এই শামসুর সামনে ওরা আসতে হইব। আর কোন কোন জায়গা থেকে এই নেটওয়ার্কগুলো পরিচালনা হইতেছে সেটাও অচিরেই খুঁজে বের করব। এই শামসুর পিছনে লাগা যে কতটা ভয়ঙ্কর পরিণতি ডাইকা নিয়ে আসতে পারে, সেটা এবার ওরা হারে হারে টের পাইব ওসমান ভাই। একও শালাকে এবার বিন্দু পরিমাণ কোনো ছাড় দিব না আমি। এখন ওঠেন ওসমান ভাই, আমার সাথে আপনাকে একটা জায়গায়
যাইতে হইব। সব গুগুর বাসায় এবার টাইনা বের না করা পর্যন্ত আমি শামসু কোনোভাবেই শান্ত হইতেছি না। ওঠেন ওসমান ভাই।